নমস্কার, সাহিত্য বিজ্ঞানের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়তোষ। আজ আমরা উপস্থিত হয়েছি বাংলা পদ প্রকরণের আলোচনার দ্বিতীয় পর্বে। পূর্ববর্তী পর্বে আমরা কি জেনেছি তার লিঙ্ক থাকছে আজকের ডেসক্রিপশন বক্সে, এবং আজ আমরা আলোচনা করব বাংলা পদ প্রকরণের 5টি শ্রেণীবিভাগের মধ্যে প্রথম শ্রেণীটি নিয়ে, যার নাম হলো বিশেষ্য, অর্থাৎ বিশেষ্য পদ। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিই বিশেষ্য পদ কি। দেখুন, এক্ষেত্রে আমরা সরাসরি চলে যাব উদাহরণে। আমি প্রথমে লিখছি ভারতের উত্তরে হিমালয় অবস্থিত। হিমালয় অবস্থিত, ঠিক আছে। এবং 2-এ থাকছে বেদুইন দুর্ধর্ষ জাতি। এবং 3-এ দিচ্ছি কি সাধুতা মহতের লক্ষণ। কেমন? এখানে এই যে ভারতের উত্তরে হিমালয় অবস্থিত, এখানে ভারতের এবং হিমালয়, এখানে ভারতের কি ভারত অর্থাৎ একটা দেশের নাম বোঝাচ্ছে, হিমালয় একটা পর্বতের নাম বোঝাচ্ছে। অপরদিকে বেদুইন কি, বেদুইন দুর্ধর্ষ জাতি। এই সব বাক্যটার মধ্যে বেদুইন কি একটা জাতি বোঝাচ্ছে। এবং এখানে সাধুতা, এই সাধুতা কি একটা গুণ বোঝাচ্ছে। তাহলে কি আমরা এই বাক্যের মধ্যে কি পাচ্ছি, ভারতের এবং হিমালয়, এটা কিন্তু বিশেষভাবে পাচ্ছি। গোটা বাক্যটা পড়লে মেনলি আমরা গুরুত্ব পাচ্ছি ভারতের আর হিমালয় এই দুটো শব্দের উপরে, ঠিক আছে, বিশেষভাবে নির্দেশিত হচ্ছে। এবং এই ভারত কি একটা দেশের নাম বোঝাচ্ছে, হিমালয় কি হচ্ছে একটা পর্বতের নাম বোঝাচ্ছে। ঠিক একইভাবে এখানে বেদুইন জাতি নির্দেশ করছে, এবং সাধুতা কি একটা গুণ লক্ষণ বা গুণ প্রকাশ করছে বা গুণ নির্দেশ করছে। ঠিক এইরকমই যখন কোনো ব্যক্তি, বস্তু, জাতি, গুণ, কার্য, সমষ্টি বোঝাবে এবং সেটা যখন বাক্যের মধ্যে বিশেষভাবে নির্দেশিত হবে, তখন তাকে আমরা বলবো বিশেষ্য। ব্যাপারটা ক্লিয়ার হলো? আমি সংজ্ঞা হিসেবে তাহলে কি বলতে পারি, যে পদের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, জাতি, গুণ, কার্য, সমষ্টি নির্দেশিত হয়, তখন তাকে আমরা বলি কি বিশেষ্য পদ। এবার আমরা সরাসরি চলে যাব বিশেষ্য পদের শ্রেণীবিভাগে। চলুন দেখে নিই। বিশেষ্য পদকে আমরা 5টা শ্রেণীতে পেয়েছি। কি কি দেখুন, প্রথমে রয়েছে সংজ্ঞা, সামান্য, ভাব, ক্রিয়া এবং কি সমষ্টি। এবারে এই সকলের সঙ্গে কি যোগ করবেন, বাচক কি বিশেষ্য, তাই তো। এখানে ঠিক একইভাবে বাচক বিশেষ্য, বাচক বিশেষ্য, বাচক বিশেষ্য, বাচক বিশেষ্য। ঠিক আমি যেভাবে বলছি এইভাবে আপনারা মনে রাখবেন বা এইভাবে আপনারা দেখবেন, তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে, মনে রাখতে কোনো অসুবিধা হবে না। তাহলে আমরা প্রথমে কি পাচ্ছি, সংজ্ঞাবাচক বিশেষ্য, 2 সামান্যবাচক বিশেষ্য, 3 ভাববাচক বিশেষ্য, 4 ক্রিয়াবাচক বিশেষ্য এবং 5 সমষ্টিবাচক বিশেষ্য। এই তো এই আমরা 5টা শ্রেণীতে পেলাম বিশেষ্য পদকে, ঠিক আছে। প্রথমে আসি সংজ্ঞাবাচক বিশেষ্য আমরা কাকে বলবো। দেখুন, এই সংজ্ঞাবাচক বিশেষের ক্ষেত্রে কি হবে, ব্যক্তির নাম, বস্তুর নাম, কোনো স্থানের নাম, কোনো পাহাড়, পর্বত, নদ নদী, শহর ইত্যাদি কি একটা পার্টিকুলার ভাবে নির্দেশ করবে। সংজ্ঞায় কি বলা হচ্ছে এক্ষেত্রে, যে বিশেষ্য ব্যক্তি, স্থান, নদ নদী, পাহাড়, পর্বত, সমুদ্র, গ্রন্থ, স্মৃতিসৌধ, মন্দির, মসজিদ, গির্জা, পত্রপত্রিকা, পর্বতসিংহ, রাজধানী, দেশ প্রভৃতি যে কোনো নাম সুনির্দিষ্ট করে একমাত্র বুঝিয়ে দেয়, তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলা হয়। অর্থাৎ এক্ষেত্রে এগুলো কি হবে, এই যে পাহাড়, পর্বত, নদ নদী, শহর, এগুলো পার্টিকুলার করে সেটাই নির্দেশ করবে, অন্য কিছু না। কেমন একদম ওই পাহাড়টাকে নির্দেশ করছে। কিরকম দেখুন, ব্যক্তির নাম বোঝালে কি হবে, রবীন্দ্রনাথ, চিরঞ্জিত, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র ইত্যাদি। লক্ষ্য করার বিষয়, এতে আপনার নাম আমার নাম উভয়েরই হতে পারে, যে কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো অসুবিধা নেই। কেমন রবীন্দ্রনাথই বলতে হবে না, আপনি যে কোনো নাম আপনি বলতেই পারেন বা যে কোনো নাম আসতেই পারে। কেমন একইভাবে যদি স্থানের নাম হয়, সেক্ষেত্রে কলকাতা, দিল্লি, প্যারিস, মস্কো, চীন, জাপান, রাশিয়া ইত্যাদি। পাহাড় পর্বত পরেশনাথ, রাজমহল, বিন্ধ্য,
আরাবল্লী ইত্যাদি, নদ নদী নীল, গঙ্গা, সিন্ধু, মারে ডার্লিং, অ্যামাজন ইত্যাদি, পত্রপত্রিকা বর্তমান, আজকাল ইত্যাদি, সমুদ্রের নাম প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, স্মৃতিসৌধ, তাজমহল, কুতুব মিনার ইত্যাদি। ঠিক এই রকমই কি হবে, একটা পার্টিকুলার নাম বোঝাবে, সেটাই হবে সংজ্ঞাবাচক বিশেষ্য। পরে আসি সামান্য বিশেষ্য। এক্ষেত্রে সংজ্ঞাবাচক বিশেষ্য ঠিক এটা বিপরীত। কিরকম? দেখুন, সংজ্ঞাবাচক বিশেষণের ক্ষেত্রে, বিশেষ্যের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, যে কোনো পার্টিকুলার ভাবে নির্দেশিত হচ্ছিল, সেটা কোনো কবির ক্ষেত্রেই হোক, কোনো বস্তুর ক্ষেত্রে হোক, ব্যক্তির ক্ষেত্রেই হোক, স্থানের ক্ষেত্রেই হোক, বা শহর ইত্যাদি যে কোনো ক্ষেত্রেই হোক। যদি কবির ক্ষেত্রে আমরা ধরুন বলছিলাম রবীন্দ্রনাথ, নজরুল ইত্যাদি, স্থানের ক্ষেত্রে আমরা কলকাতা, দিল্লি, মুম্বাই এরকম করে বলছিলাম। কিন্তু এখানে ক্ষেত্রে কি হচ্ছে, সেই শুধু স্থান বলে দিচ্ছে, সেই কবি বলে দিচ্ছে, কোনো ব্যক্তি বলে দিচ্ছে, কিন্তু ব্যক্তির কোনো পার্টিকুলার নাম বোঝাচ্ছে না। দেখুন, দুটোর মধ্যে আমরা পার্থক্য দেখলে বুঝতে পারবো। ধরুন আমি বললাম, একদিকে লিখলাম সামান্য, আরেকটা লিখলাম সংজ্ঞা, তাই তো? তাহলে এখানে আমি কি পাচ্ছি, শুধু কবি পাচ্ছি, কিন্তু এখানে কবির কি নাম পাচ্ছি, অর্থাৎ রবীন্দ্রনাথ পাচ্ছি, রবীন্দ্রনাথ পাচ্ছি, বা নজরুল পাচ্ছি। এখানে কি পাচ্ছি, সামান্যই পাচ্ছি কি পাহাড়, কিন্তু এখানে আমি পাহাড়ের নাম পাচ্ছি বিন্ধ্য পর্বত বা বিন্ধ্য পাহাড় বা আরাবল্লী। এখানে আমি কি পাচ্ছি, গাছ, কোনো গাছের জাত পাচ্ছি, একাচ্ছ গাছ। এখানে কি গাছের নাম পাচ্ছি, সেটা আম গাছ, জাম গাছ, লিচু গাছ, সবেদা গাছ, বেদানা গাছ, যাই হোক। অর্থাৎ এক্ষেত্রে আমরা যেটা বারবার লক্ষ্য করবো, যে সংজ্ঞাবাচকের ক্ষেত্রে কি একটা পার্টিকুলার পাবো, আর এখানে সামান্যর ক্ষেত্রে আমরা সেটাকেই কিভাবে একটা জাতি পাবো। সেই জাতিটা ব্যক্তির হতে পারে, বস্তুর হতে পারে, প্রাণীর হতে পারে, অপ্রাণীর হতে পারে। দেখুন সংজ্ঞাতে কি বলছে, যে বিশেষ্য পদ কোনো কিছুর সাধারণ নাম বা প্রাণী বা অপ্রাণীবাচক জাতির বা শ্রেণীর নাম বোঝায়, তাকে আমরা বলতে পারি সামান্য বিশেষ্য। ঠিক আছে? ঠিক এইরকমই আরো উদাহরণ আমি বলতে পারি, যেমন ধরুন ধান, গম, কলা, আম, ভেড়া, ছাগল, কুকুর, এগুলো কি পার্টিকুলার নয়, এগুলো এক একটা জাতি বোঝাচ্ছে। ছাগল বোঝাচ্ছে, ছাগলের কোনো নাম বোঝাচ্ছে না। কিন্তু যখন ধরুন বলছে যে লম্বকর্ণ নামক একটি ছাগল, তখন কি লম্বকর্ণ নিচে দাগ থাকছে, তখন কি সেটা হয়ে যাচ্ছে সংজ্ঞাবাচক। তখন কিন্তু সামান্য থাকছে না, কেন না সেটা পার্টিকুলার ভাবে তার নামটা নির্দেশিত হচ্ছে। ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি? এবার আসুন পরেরটায় যাই, অর্থাৎ তৃতীয় শ্রেণীবিভাগ, যার নাম ভাব বিশেষ্য। দেখুন এই ভাব বিশেষ্যর ক্ষেত্রে আমরা কি পাবো, এই ভাব শব্দটার মধ্য দিয়ে আমাদেরকে বুঝে নিতে হবে যে ভাব মানে কি, একটা মনের ভাব বোঝাতে হয়, একটা ভাব নির্দেশিত হবে। সেটা কিরকম? দেখুন উদাহরণ হিসেবে বললে যে শিশুর সরলতার তুলনা হয় না, এখানে সরলতা কি, সরলতা একটা নিশ্চয়ই ভাব, সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। আবার ধরুন বললাম নিষ্ঠা থাকলে অধ্যাবসায় থাকবে, এখানে নিষ্ঠা নিচে দাগ, তাহলে নিষ্ঠা কি, একটা ভাব বোঝাচ্ছে। একইভাবে শুভ্রতা দুধের ধর্ম, এটা কি একটা গুণ বোঝাচ্ছে। অর্থাৎ এবার যদি আমরা শুধু ভাবটাই পাচ্ছি না, সেই সঙ্গে গুণ পাচ্ছি, সেই সঙ্গে আমরা বস্তুর গুণ পাচ্ছি, পাশাপাশি গুণ মানে কি ধর্ম পাচ্ছি, তার একটা ধর্ম পেয়ে যাচ্ছি। দেখুন সংজ্ঞা হিসেবে যদি আমরা পাই যে বিশেষ্য পদ কোনো কিছুর বিশেষ ভাব, ব্যক্তি বা বস্তুর গুণ বা ধর্মের নাম নির্দেশ করে, তখন তাকে আমরা বলবো গুণবাচক বা ভাববাচক বিশেষ্য। অর্থাৎ ভাববাচক বিশেষ্যের অপর নাম হচ্ছে গুণবাচক বিশেষ্য। এই ভাববাচক বিশেষ্যের নাম, আরেক নাম গুণবাচক, গুণবাচক বিশেষ্য। বোঝা গেল ব্যাপারটা? ঠিক এইরকমই আরো কিছু রয়েছে, যেমন বিনয়, সততা, ন্যায়পরায়ণতা, উদারতা, সাধুতা, মহত্ব, একাগ্রতা, মননশীলতা, ভক্তি, সৌন্দর্য, দয়া, শান্তি, সহানুভূতি, বিশ্লেষণা ইত্যাদি। ঠিক আছে, এবারে আমরা আসি পরেরটায়। দেখুন এখানে পরের বলতে চতুর্থ, যার নাম হচ্ছে কি ক্রিয়াবাচক বিশেষ্য। দেখুন এখানে ক্রিয়া শব্দটার মধ্যে আমরা পাচ্ছি কি, যে আমরা ক্রিয়া শব্দটার সঙ্গে পূর্বভাবেই পরিচিত, সেটা হলো ক্রিয়া মানে আমরা জানি কি কাজ করা, তাই তো? এটা আমরা আগেও জেনে এসেছি, কাজ করা। তাহলে এখানে কি, এখানে ক্রিয়া বোঝাবে, অর্থাৎ কোনো কাজ করা বোঝাবে। যেমন ধরুন আমি বললাম যে গল্প শোনা হয়েছে, এবার বাড়ি যাও, এখানে কি শোনাটা কি ক্রিয়া বোঝাচ্ছে। ঠিক সেই রকম একইভাবে ভোজন বাড়িতে গুরুজনের গুরু ভোজন হয়েছে, ভোজন বাড়িতে গুরু ভোজন হয়েছে, এখানে গুরু ভোজনের নিচে দাগ, তাহলে কি গুরু ভোজনের কি একটা ক্রিয়া। ঠিক একইভাবে আরো উদাহরণ রয়েছে, যেমন ধরুন দান ধ্যান, গমন, শয়ন, লিখন, পঠন, দাঁড়ানো, ঘ্যান ঘ্যান করা, যেটা আমরা বাচ্চা ছেলের সময় বা শিশুবেলায় করে থেকেছি। ঘ্যান ঘ্যান করা, চলা, চেঁচামেচি, দাঁত খিঁচুনি, এটা কে করে বেশিরভাগ, হনুমান করে, বাঁদর করে, যাই হোক এখানে দাঁত খিঁচুনি ইত্যাদি, এটাও কিন্তু একটা ক্রিয়ার মধ্যে পড়ছে। ঘ্যান ঘ্যান করাও ক্রিয়ার মধ্যে পড়ছে, দাঁত খিঁচুনি ক্রিয়ার মধ্যে পড়ছে। যাই হোক সংজ্ঞাটা আমরা দেখে নিই। যে বিশেষ্য ক্রিয়ার নাম নির্দেশ করে তাকে বলা হচ্ছে ক্রিয়ার বিশেষ্য। অর্থাৎ এক্ষেত্রে ক্রিয়াটা বোঝালেই, অর্থাৎ কোনো কাজ করা বোঝালেই সেটাকে আমরা বলবো বিশেষ্য। ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি? এবারে আসি পরেরটায়, সমষ্টিবাচক বিশেষ্য। এখানে কি সমষ্টি বলতে কি আমরা কি জানি, কোনো দল বোঝাবে, তাই তো? তাহলে সমষ্টি শব্দের অর্থ আমরা জানি যে দল,
তাহলে কি এই বিশেষ্য পদের ক্ষেত্রে দলটা প্রাধান্য পাবে, অর্থাৎ একগুচ্ছ প্রকাশ পাবে, তাই তো? দেখুন সেটাই এখানে বলা রয়েছে, যে বিশেষ্য পদ ব্যক্তি, বস্তু, প্রাণীর সমষ্টি বোঝায় বা সমষ্টির নাম বোঝায় তাকে বলা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম? উদাহরণ হিসেবে দেখুন, বিজয়ী সেনাদল রাজধানীতে ফিরছে। বিজয়ী সেনাদল রাজধানীতে ফিরছে, তাহলে এখানে কি হচ্ছে, সেনাদলের নিচে দাগ থাকছে, সেটা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি, কোনো অসুবিধা নেই। সেনা দল কি একটা সমষ্টি বোঝাচ্ছে, একটা গ্রুপ বোঝাচ্ছে, তাই তো? ঠিক একইভাবে এক ঝাঁক পাখি বসেছে গাছের ডালে, তাহলে এখানে এক ঝাঁকের নিচে দাগ থাকছে, এক ঝাঁক কি সমষ্টি বোঝাচ্ছে, ঠিক একইভাবে দল বোঝাচ্ছে। পঞ্চায়েতের সিদ্ধান্ত মতো কাজ হচ্ছে, এখানে পঞ্চায়েতটা কি, এখানে পঞ্চায়েতটা কিন্তু অনেকেই ভুল করতে পারে বা আমরা অনেকেই ভুল করে ফেলি। পঞ্চায়েত কিন্তু একটা গ্রুপ বোঝাচ্ছে, একটা সমষ্টি বোঝাচ্ছে, একটা দল বোঝাচ্ছে, অনেকজনকে নিয়ে হয় পঞ্চায়েত। পঞ্চায়েত কোনো পার্টিকুলার একজনকে নিয়ে হয় না, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে নিয়ে হয় না। পঞ্চায়েত হয় অনেকগুলো মানুষের সমাগম, অনেকগুলো মানুষের মেলামেশা, অনেকগুলো মানুষের সিদ্ধান্ত অনুযায়ী হয় পঞ্চায়েত। পঞ্চায়েতের সিদ্ধান্ত অনেক মানুষের সিদ্ধান্ত নেই। যাই হোক, পঞ্চায়েত একটা সমষ্টি, একটা দল, যেটা আমাদের এখানে মিল বিষয়। এক ঝাঁক পাখি, পুজোয় এক ছড়া কলা দেয়া হলো, এখানে এক ছড়া কলা কি অনেকগুলো কলা মিলে হয় একটা ছড়া, একটা কলা নয়, তাহলে এখানেও দল বোঝাচ্ছে। ঠিক একইভাবে দল, শ্রেণী, সমিতি, সংঘ, সভা, সমাজ, জনতা, একদল ডাকাত, একদল ডাকাত, এক পাল ভেড়া, এক পাল গরু, এক পাল মহিষ ইত্যাদি সমষ্টি বোঝালে তখন আমরা তাকে বলতে পারছি সমষ্টিবাচক কি বিশেষ্য। তাহলে বিশেষ্য পদ পর্যন্ত আমরা পরিষ্কারভাবে সবটা জানতে পারলাম। বিশেষ্য পদ কয়টি শ্রেণীবিভাগ, 5টা শ্রেণীবিভাগ। যদি সেটা পার্টিকুলার ভাবে নির্দেশিত হয় তখন সেটা হয়ে যায় যে সংজ্ঞাবাচক বিশেষ্য। সামান্য বিশেষ্য যদি সেটা জাতি বোঝায় তখন আমরা সামান্য বিশেষ্য বলছি। যদি সেটা ভাব নির্দেশিত হয়, কোনো গুণ নির্দেশিত হয়, তার ধর্ম নির্দেশিত হয়, তখন সেটা আমরা বলছি ভাববাচক। যদি কাজ করা বোঝায় তখন সেটা আমরা পাচ্ছি ক্রিয়াবাচক বিশেষ্য। আবার ঠিক একইভাবে যখন দল বোঝাচ্ছে, সমষ্টি বোঝাচ্ছে, গ্রুপ বোঝাচ্ছে, তখন সেটা আমরা পাচ্ছি সমষ্টিবাচক বিশেষ্য। তো এইটার মধ্য দিয়ে আমরা আজকের আলোচনা কমপ্লিট করলাম। কেননা পরবর্তী এপিসোডে বিশেষ্যর পরে যে রয়েছে সর্বনাম, অব্যয়, সেগুলো নিয়ে আমরা এক একটা পার্টে এক একটা বিষয় আলোচনা করব। আবার দেখুন এই বিশেষ্যটাই এখানেই শেষ নয়, কেননা আরো রয়েছে, যেমন ধরুন বিশেষ্যের বিশেষণ, বিশেষণের বিশেষণ, ক্রিয়া বিশেষণ, এই যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো আমরা আরো পরবর্তী পার্টে আমরা আলোচনা করব। আপাতত আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরের এপিসোডে। ভালো থাকবেন, নমস্কার।